আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক, এবার জানাবো বাজেট নিয়ে এবং তৈরি পোশাক খাত নিয়ে আমরা কথা বলবো, এবং এই খাত নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান। আমি সাদাত হাবিব বিষয়তে আপনার সাথে রয়েছি। প্রিয় দর্শক, এই আলোচনাটি আপনারা দেখছেন একুশ টেলিভিশনে, এবং এই আলোচনার আপনি দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমি স্বাগত জানাতে চাই বিজেপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তিনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। স্বাগত জানাচ্ছি। বাজেট, অনেকগুলো বাজেট দেখেছেন। একদম শুরুতে জানতে চাই যে নতুন সরকারের প্রথম বাজেটটি আসলে উপর থেকে কেমন দেখলেন আর কি, সার্বিকভাবে অর্থনীতির পরিবেশের সাপেক্ষে কেমন বাজেট হলো? 2026-27 নিয়ে অর্থ বছরে এই বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আয়োজন করার জন্য ইটিভির কে বিজেএম এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মোটামুটি যে বাজেটটা আমরা পেলাম নতুন সরকারের কাছ থেকে, এটা আমরা লক্ষ্য করেছি যে অর্থ বছর প্রস্তাবিত বাজেটে দেশের রপ্তানি খাত ও শিল্প অর্থনীতির জন্য একটা সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। তৈরি পোশাক শিল্প সহ রপ্তানিমুখী খাতগুলোর উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার অনেকগুলি দীর্ঘদিন ধরে আমাদের দাবির অন্তর্ভুক্ত ছিল। আমরা এটিকে ব্যবসা বান্ধব ও জনকল্যাণমুখী বাজেট হিসেবে বিবেচনা করি। আমাদের বিশ্বাস, বাজেটে প্রস্তাবিত নীতিগত সহায়তা, কর সুবিধা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিনিয়োগ ও শিল্পায়নের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। আমরা বিশ্বাস করি বাজেটে ঘোষিত পদক্ষেপগুলো দ্রুত ও কার্যকর বাস্তবায়ন হলে বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি প্রবৃদ্ধি আরো শক্তিশালী হবে। একই সঙ্গে যেসব দাবি এখনো বাস্তবায়িত হয়নি সেগুলোর বিবেচনার জন্য সরকারের প্রতি আমাদের আহ্বান অব্যাহত থাকবে। এই হচ্ছে আমাদের জেনারেল অবজারভেশন। জি, আমি এবার একটু যে ধরে ধরে আসি যে নগদ প্রণোদনায় উৎসে করে আপনারা এক ধরনের ছাড় পেয়েছেন, আমদানিতে অগ্রিম করে আপনারা 1% ছাড় পেয়েছেন, আপনাদের ম্যানমেড ফাইবারে 10% সম্পূর্ণ শুল্ক ছিল, সেটা উইথড্র করা হয়েছে। এই যে উইথড্রলগুলো হলো, আমরা দেখছি যে প্রায় 7 লাখ কোটি টাকার মতো রাজস্ব আদায় করতে হবে। এরকম বাস্তবতায় যে ছাড়গুলো দেওয়া হলো সেগুলো কি করারও আহরণ বাড়াবে বলে মনে করছেন? আসলে দুটো জিনিস এখানে আছে, একটা কর বাড়ানো বা কর কমানো, সে একটা ইস্যু আছে। আরেকটা হচ্ছে যে এটার ফলে যে রেজাল্টেন্ট যে এক্সপোর্টটা বাড়বে সেটা কতটুকু বাড়তে পারে। আমরা মনে করি যে এবার যে বাজেটটা দিয়েছে বা আমরা পেলাম, এই বাজেটটা অত্যন্ত ফ্রেন্ডলি, ব্যবসা ফ্রেন্ডলি, এবং এটাতে যে ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। এতে কারণ আমাদের অনেকগুলো বেনিফিট, যেমন আমি কিছু কিছু পয়েন্ট, যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, মোটা দাগের পয়েন্টগুলো আমি একটু তুলে ধরছি। আমাদের যে নগদ সহায়তার উপরে যে উৎস কর ছিল সেটা ছিল 10% ট্যাক্স ছিল এর উপর, সেটা কমিয়ে 5% করা হয়েছে। তো এর ফলে রপ্তানি খাত উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাবে। তবে বিজিএম এর অবস্থান হলো, আমাদের একটা অবস্থান আছে এই ব্যাপারে, নগদ সহায়তার উপরে উৎস আয়কর সম্পূর্ণ প্রত্যাহার আমরা চাচ্ছিলাম, যাতে সরকারি সহায়তা পুরো সুবিধা, কারণ এটা তো একটা প্রণোদনা, আমাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে, এখান থেকে আবার ট্যাক্স কাটাটা আমরা কিন্তু দাবি করেছিলাম পুরোটা প্রত্যাহার করার জন্য। তো যাই হোক, সরকার 5% করেছে। আর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সরবরাহ ব্যবস্থার সুবিধা বৃদ্ধি, নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ড সুবিধাপ্রাপ্ত পরোক্ষ রপ্তানিকারকরা নন বন্ডেড প্রত্যক্ষ রপ্তানিকারকের জন্য পণ্য ও কাঁচামাল সরবরাহ করতে পারবে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অংশগ্রহণ বাড়বে, রপ্তানি কিন্তু এখানে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এই সুবিধাটা কিন্তু আমরা অনেক দিন থেকে আমরা কাস্টমস এবং বা এনবিআর এর সাথে আমরা যুদ্ধ করছিলাম, এটা ফাইনালি আমাদের এই সুবিধাটা দেয়া হয়েছে। এরপরে আরেকটা জিনিস ছিল, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ একটা জটিলতা ছিল। একই প্রতিষ্ঠানের একাধিক ইউনিট নির্ধারিত দূরত্ব, মানে 60 কিলোমিটারের মধ্যে থাকলে কন্টিনিউয়াস বন্ড সুবিধা আমরা ভোগ করব, যা প্রশাসনিক জটিলতা নিরসন হবে অনেকাংশে। কারণ আমরা এই বন্ড কমিশনারেট নর্থ এবং সাউথ নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের সাব কন্ট্রাক্ট করাগুলো চলে যাচ্ছিল। এখন সেটা কিন্তু কন্টিনিউয়াস বন্ড, মানে আমাদের কিছু করা লাগবে না, এটাকে একই বন্ড হিসাবে বিবেচনা করা হবে। এটা কিন্তু একটা দারুণ একটা কাজ হলো আর কি। আমি মনে করি যে এটা আমাদের মানে জটিলতা নিরসনের জন্য একটা সুন্দর ইয়ে হবে। উৎস কর কর্তনকে বাধ্যতামূলক, এটা একটা আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমাদের যে উৎস কর কর্তন করা হয় এটাকে বাধ্যতামূলক ন্যূনতম কর হিসেবে বিবেচনা না করে, যেটা আগে ছিল, অগ্রিম কর হিসেবে গণ্য করা হবে। এবং অতিরিক্ত পরিশোধিত উৎস কর, যেটা আমরা অতিরিক্ত দিয়েছি, এটা কিন্তু আমরা ফেরত পাওয়ার ব্যবস্থা এখানে আছে। এটাও কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবির একটা অংশ। এছাড়া দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো, তার মধ্যে একটা হচ্ছে 2031 সাল পর্যন্ত সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শূন্য শুল্ক। এটা যে কত বড় একটা জটিলতা নিরসন হলো আমাদের ট্রেডের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য চমৎকার একটা কাজ হয়েছে। 2031 সাল পর্যন্ত সৌর বিদ্যুতের সমস্ত যত আনুষঙ্গিক সরঞ্জাম আদি আছে সবকিছুর উপরে শূন্য শুল্ক নির্ধারিত করা হয়েছে।
এটাতে আমাদের ব্যয় অনেক কমে যাবে এবং আমরা জটিলতা অনেক নিরসন হবে। এছাড়া দেশীয় শিল্প উপকরণের প্রণোদনা 2028 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। ব্যাটারি, শক্তি সংরক্ষণ ব্যবস্থা ও সংশ্লিষ্ট উপকরণে বিদ্যমান সুবিধা অব্যাহত থাকায় সহায়ক শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে। তারপরে আরেকটা বড় জিনিস যেটা হলো, অনেক লম্বা একটা সময় সৌর বিদ্যুৎ খাতে 2035 সাল পর্যন্ত শূন্য শুল্ক হার। 2035 সাল পর্যন্ত সৌর বিদ্যুৎ উৎপাদনে দীর্ঘমেয়াদী বিনিয়োগ উৎসাহিত হবে এবং ব্যবহারকারীদের কর রেয়াত সুবিধা পাবে। একটা বড় রকম সুবিধা আমরা এটা পেলাম এবং অনেক দিন ধরে এটা চলবে। দীর্ঘমেয়াদী হলে কিন্তু আমাদের পরিকল্পনা এবং প্ল্যানিং এর জন্য আমাদের অনেক সুবিধা এই জিনিসটা যদি হয়। এছাড়া আরেকটা বড় সুবিধা হচ্ছে যে আমাদের বর্জ্য পরিশোধন শোধনাগার, যেটা ইটিপি আমরা বলি, সেটাতে ব্যবহৃত যে রাসায়নিক থাকে সেই রাসায়নিকের উপরে শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে 2027 সালের জন্য, 27 জুন পর্যন্ত। এই সুবিধা বহাল থাকায় পরিবেশ সম্মত উৎপাদন কার্যক্রম আরো সহজ হবে। জি। এছাড়া আরো দু তিনটা পয়েন্ট আছে, আমি একটু বলে দিই। আরেকটা হচ্ছে ভ্যাট রিটার্ন, যেটা ছিল দাখিল প্রতি মাসে করা হতো, সেই ভ্যাট রিটার্ন এখন 3 মাস অন্তর অন্তর করতে হবে। এতে আমাদের প্রশাসনিক জটিলতা কিছুটা কমে আসবে। বিদ্যুৎ উৎপাদনকারী কাছে, যেটা আপনি এর আগে উল্লেখ করেছেন, 4% হতে বিদ্যুৎ ক্রয় করলে 4% থেকে 3% হবে। আর লাস্ট যে পয়েন্টটা আমরা মোটা দাগে মনে করি, সরকারি ল্যাবের পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড ও আইএসও স্বীকৃত বেসরকারি ল্যাবরেটরিতে পরীক্ষার সুযোগ রাখার ব্যবস্থা করা হয়েছে। জি বলেন। জি, আমি আমি একটু বলছিলাম যে আপনি বলছিলেন যে অগ্রিম আয়কর হিসেবে বিবেচনা করা হবে, সেই ক্ষেত্রে পরে আবার এটাকে অ্যাডজাস্ট করা হবে। এই অ্যাডজাস্ট করার ব্যাপারটা কি আপনারা মানে কনভেন্স, মানে এই অ্যাডজাস্টের ব্যাপারে ব্যবসায়ীদের অভিযোগ থাকে যে করটা নেওয়া হয় কিন্তু রিফান্ড আর করা হয় না, মানে এনবিআর এর পক্ষ থেকে এটা পেতে খুব ভোগান্তির মধ্যে পড়তে হয়। খুব সত্য কথা, খুবই সত্য কথা। গভর্নমেন্টে একবার টাকা চলে গেলে সেই টাকা ফেরত আনাটা কঠিন ছিল, বাট তারপরেও এটা এবার স্পষ্টভাবে লেখা আছে কর অ্যাডজাস্টমেন্ট হওয়ার সুযোগ আছে। অ্যাডভান্স যদি বেশি চলে যায় কর, তাহলে সেটা রিটার্ন করার সুযোগ সুবিধা এখানে থাকবে। যদি নাও হয় তাহলে পরের বছরের সাথে সমন্বয় করা হবে। আমরা মনে করি এটাও যথেষ্ট। এটা হলেও আমার মনে হয় অনেক ভালো হবে এটা। ওকে, এবার একটু জানতে চাই যে ব্যবসায়ীদের মানে এনবিআর এর যে ভোগান্তি, সেই ভোগান্তির যদি আমরা বলতে যাই আসলে শেষ হবে না, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে একটা সংস্কারের উদ্যোগ এইবার বাজেটেও বলা হয়েছে যে এনবিআর কে পৃথককরণ করার ব্যাপারে, এবং সেটার সাথে আপনাদের সম্পর্ক রয়েছে। আপনাদের একটা দীর্ঘ ভোগান্তির দাবিও ছিল যে প্রশাসন বিভাগটাকে এবং আদায় বিভাগটাকে আলাদা করা। সেই ব্যাপারে সরকারের উদ্যোগ, সরকার বলেছেন, অর্থমন্ত্রী বলেছেন। আপনারা গ্রাউন্ড লেভেলে রিয়েলিটি কি দেখছেন? মাঠ পর্যায়ে কি আসলে এই বিভাজনের প্রক্রিয়াগুলো শুরু হচ্ছে কিনা, বা এনবিআর এর কি কোনো গুণগত পরিবর্তন 5 আগস্টের পর এখন পর্যন্ত দেখতে পারলেন? আমরা এমনিতে 5 আগস্টের পরে আমরা যেটা দেখছি, এনবিআর অনেক, স্পেশালি এনবিআর এর যে চেয়ারম্যান রয়েছেন, উনি অত্যন্ত ব্যবসা ফ্রেন্ডলি এবং উনি উনি সময় নিয়ে আমাদের বক্তব্যগুলো শুনেন এবং উনি সরাসরি এইসব কাজে উনি সম্পৃক্ত আছেন। এবং এনবিআর এর কিন্তু আগের থেকে অ্যাক্টিভিটি অনেক চেঞ্জ হয়েছে, অনেক পজিটিভ এখন এনবিআর। আমরা মনে করি যে এখন যেভাবে এইবারের সরকারের যে বাজেট আসলো, এতে এনবিআর এর পজিটিভ রোলের কারণেই কিন্তু আমরা এটা পেয়েছি, এই এত সুন্দর একটা বাজেট আমরা পেয়েছি। সো এনবিআর কে আমি ধন্যবাদ অবশ্যই দিব, এনবিআর এর এবং স্পেশালি বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর, বোথ যে দুটো অর্গানাইজেশন আমাদের সাথে সবসময় সম্পৃক্ত থাকেন, দুটো অর্গানাইজেশনই কিন্তু অনেক পজিটিভ রোল প্লে করছে। এবং আমরা মনে করি যে এবার যে নতুন সরকার আসলো, বিএনপি সরকার, এই সরকার অত্যন্ত ব্যবসা ফ্রেন্ডলি হবে এবং আমরা বাজেটের দ্বারা এটা প্রতিফলন হচ্ছে। এবং এই যে বাস্তবায়ন যদি করা হয়, এই যে প্রতিশ্রুতিগুলো, এগুলো যদি বাস্তবায়ন করা হয়, তাহলে আমি মনে করি যে আমাদের দেশের কর্মসংস্থান, বিনিয়োগ এবং রপ্তানি প্রবৃদ্ধির জন্য বিরাট একটা ভূমিকা রাখবে। জি, রপ্তানি প্রবৃদ্ধি নিয়ে কথা বলছিলাম, রপ্তানি প্রবৃদ্ধির ব্যাপারে যেতে চাই, কিন্তু তার আগে একটা বিরতির সময় হলো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি, তারপরে আবার আমরা বাজেট এবং রপ্তানি খাতের অবস্থান এবং দেশে তৈরি পোশাক খাতের অবস্থা কী হয় সেই অবস্থা আমরা মাঠ পর্যায়ের অবস্থাটা জেনে নিব। এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 21শে বিজনেসে। আমি সাহাদ হাবিব বিশ্বজিৎ রয়েছে আপনাদের সাথে। বিরতির আগে প্রস্তাবিত বাজেট ও তৈরি পোশাক খাত নিয়ে কথা বলছিলাম বিজিএমই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খানের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আলোচনায় ফিরছি। বিজিএমইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তিনি আমাদেরকে বাজেটের ব্যাপারে একটা বিস্তারিত ব্যাখ্যা দিলেন। সংস্কারের ব্যাপারেও আমরা রাজস্ব বোর্ডের কথা বললাম। এবার এত কিছু যার জন্যে তার মূল উদ্দেশ্য হচ্ছে রপ্তানি আয় বাড়ানো, কারণ গত 2 বছর 3 বছর আমাদের রপ্তানি আয় প্রতিনিয়ত কমছে বা ভালো অবস্থানে আমরা নাই। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা রেসিপ্রোকাল ট্যারিফ করেছি, আমরা বিভিন্ন দেশের সাথে সরাসরি বিনিয়োগ চুক্তিতে যাচ্ছি, অনেক ধরনের চুক্তির কথা আসছে সামনে, কিন্তু তৈরি পোশাক খাত আমাদের বিশ্বস্ত যে দুটি বাজার মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, কোনোখানেই খুব ভালো অবস্থায় নাই। এইটার কারণটা আসলে কি আপনি দেখছেন?
আসলে এটা অনেকগুলো ব্যাপারের সাথে সমন্বয় হয়ে গেছে এখন। এই রেসিপ্রোকাল ট্যারিফ একটা ভূমিকা ছিল, আমাদের ব্যবসা কমে যাওয়ার পিছনে এটার একটা বড় রোল ছিল। এরপর আমরা একটা চুক্তি করলাম, আর চুক্তি করার পরে এরপরে আবার যুদ্ধ লাগলো, রাশিয়া ইউক্রেন, ইরান ইউএসএ ইসরায়েল, সবকিছু মিলায় পুরো বৈশ্বিক অবস্থা খুবই জটিল একটা পরিস্থিতি হচ্ছে। তো সেই কারণে যেটা হয়, যখন বৈশ্বিক যুদ্ধ অবস্থা থাকে, তখন কিন্তু ব্যবসা বাণিজ্য সঙ্গে সঙ্গে কমে যায়। যত যুদ্ধ বাড়বে ব্যবসা কমে যাবে। আবার যুদ্ধ বা কোনো কিছু যদি না থাকে, ব্যবসা অটোমেটিক একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে জেনারেল বৈশ্বিক পরিস্থিতি আর কি। এখন আমাদের বাংলাদেশের অবস্থা যেটা দেখছি আমরা, যে গত 11 মাসের যদি আমরা পরিসংখ্যান দেখি, তার মধ্যে 9 মাসই কিন্তু আমরা কমে গেছে আমাদের ব্যবসা, ওই রপ্তানি প্রবৃদ্ধি আমাদের কমে গেছে। 2 মাস শুধু একটু বৃদ্ধি ছিল। তো সব মিলে ওভারঅল আমাদের ব্যবসা কিন্তু অনেক কম, ইউরোপ এবং আমেরিকা বোথ। এবং সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা হচ্ছে, নন ট্রেডিশনাল যে কান্ট্রিগুলো আছে, যেটা অস্ট্রেলিয়া, টার্কি, জাপান বা এসব দেশ, এখানেও কিন্তু আমাদের উল্লেখযোগ্য হারে আমাদের ব্যবসা কমে গেছে। সো আমাদের কিন্তু ইমিডিয়েটলি আমাদের এই ব্যবসার দিকে আমাদের নজর দিতে হবে। সরকারের নীতি সহায়তার দিকে আমরা তাকিয়ে আছি। গভর্নমেন্ট পজিটিভ একটা বাজেট দিয়েছে। আমরা মনে করি যে গভর্নমেন্ট এবং এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক, তারা যদি তাদের নীতি সহায়তাগুলো ধরে রাখতে পারে, আমাদের ব্যবসা আমরা আবার ফিরে আসবো। তবে এখন ঘটনা হচ্ছে যে এলডিসি উত্তরণ চলে আসছে সামনে, আমাদের এটা একটা ব্যাপক প্রস্তুতি দরকার। যদিও একটা 3 বছরের একটা ডিলে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাও এখনো ফাইনাল হয়নি। তবে এলডিসি উত্তরণে যদি আমরা আরো কিছু সময় পাই, আমাদের প্রস্তুতি কিছুটা বেটার হবে। আর ব্যবসা উন্নয়নের জন্য যেসব পদক্ষেপগুলো আমরা বাজেটে পেয়েছি এবং যেসব পদক্ষেপগুলো আমরা নিতে হবে, এগুলো যদি নেই, আমার মনে হয় আমরা আগামী 3 মাস থেকে 6 মাসের মধ্যে আমাদের ব্যবসা আবার, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার স্টাডি হচ্ছে, আমাদের বাংলাদেশের পরিস্থিতি যদি ইয়ে হয় এবং কস্ট অফ ডুইং বিজনেস যদি কমে যায়, তাহলে কিন্তু আমরা আবার আমাদের প্রতিযোগিতার সক্ষমতা আমরা বজায় রাখতে পারবো। আমার মনে হয় আমরা এখন এই মুহূর্তে আমরা যে দেখছি যে ইন্ডিয়া এবং ভিয়েতনাম আমাদের প্রবল প্রতিযোগী হিসাবে রয়েছে। ইন্ডিয়া খুব ভালো করছে, ভিয়েতনামও ভালো করছে, বাকি দেশগুলো কিন্তু স্ট্রাগলিং। কিন্তু এই দুটো দেশ কিন্তু যথেষ্ট ভালো করছে। জি। এবং আমি মনে করি যে, বলেন। জি, আমার প্রশ্নটা ছিল এই যে আমরা বলছিলাম, আমি আমি কিছুদিন আগে সেন্টার ফর পলিসি ডায়ালগের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে পোশাক খাতের ব্যাপারে বলা হয়েছে যে আপনাদের ইনফরমেশন নিয়ে বলা হয়েছে যে ইউরোপের মার্কেট ধরতে বা মার্কিন মার্কেটটা ধরে রাখতে আপনাদের পোশাকের দাম কমানো লাগছে। দাম কমিয়েও তো মার্কেটটা ধরা যাচ্ছে না, এবং এইটা তো আবার আপনার ব্যবসার উপর এক ধরনের চাপ তৈরি করছে, কারণ আপনার ব্যাংকের লোন রয়েছে। আসলে এই মুহূর্তে মার্কেটে আপনাদের ক্রাইসিসটা, যদি এই প্রাইস যদি ডিক্রিজ করাই লাগে, সেক্ষেত্রে আপনারা কতটুকু চাপে রয়েছেন? আমার মনে হয় খুব একটা ডিক্রিজ করার, যদিও সিপিডি বলছে ডিক্রিজ, চাপ আসছে, আমরাও জানি যে চাপ আসছে, কিন্তু আমরা যদি এখন প্রাইস কমায় দিই, তাহলে কিন্তু আমাদের আমাদের নিজের পুঁজি থেকে আমাদের টাকাটা চলে যাবে। আমরা আমাদের, ইট উইল বি এ লস। আমরা একদম ব্রেক ইভেন, আর সবাই কিন্তু ব্যবসা করছে। এর থেকে যদি আমরা ফার্দার কমাই, সেই কারণে কিন্তু ব্যবসাটা কম হচ্ছে। তো আমরা এখন যেটা দেখা দরকার, সেটা হচ্ছে যে কস্ট অফ ডুইং বিজনেস, যেটা সবসময় আমরা বলি, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস অনেক হাই। আমাদের অনেক হাই থাকার কারণে আমরা ঠিক প্রতিযোগিতাটা করে উঠতে পারতেছি না। তবে ওই কথাটা আবার ফিরে আসছে, যে বাজেটের কথা আমরা এই বাজেটের যে সুবিধাগুলো আমরা পেয়েছি বা যেটা মনে করি, তার এখন ইন্টারন্যাশনাল যে পরিস্থিতি, যুদ্ধ যদি শেষ না হয়, এবং স্পেশালি যে ইরান এবং ইউএসএ ইসরায়েল যেটা চলছে, এটা যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু আমাদের যে আলটিমেট এন্ড কাস্টমার, ওরা কিন্তু ইনফ্লেশনের কারণে তাদের বাইং প্যাটার্নটা চেঞ্জ করে ফেলছে। সেই কারণে কিন্তু পুরো বৈশ্বিক একটা মন্দা ভাব যাচ্ছে। তারা যেমন আগে 10টা 12টা ট্রাউজার কিনতো বছরে, এখন তারা ট্রাউজার কিনবে 5টা। তো 5টা বা 6টা, অর্ধেকে চলে আসছে। বাইং প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাওয়াতে আমাদের কনজাম্পশনটা কমে গেছে। তো সেই জায়গাটা আসলে, একটা যুদ্ধ যদি বন্ধ না হয়, আমরা আশা করি যে ইরান এবং আমেরিকার যুদ্ধটা প্রায় শেষ পর্যায়ে। আমার মনে হয় এটা যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা আবার আগের মতো অবস্থানে ফিরে আসতে পারবো। এবং আমাদের যে আলটিমেট কাস্টমার্স, এন্ড কাস্টমার্স ইউরোপ এবং আমেরিকাতে, ওই এন্ড কাস্টমাররা তারা আবার আগের মতো, তারা আবার তাদের জামা কাপড় এবং ইত্যাদি কেনা শুরু করবে। ইন দ্যাট কেস আমাদের ব্যবসাটা আবার ফিরে আসবে। এটা হচ্ছে আমার আমার ফোরকাস্ট। আচ্ছা, আমি একটু শেষের দিকে রয়েছি, একটু জানতে চাই যে ভারত মাঝখানে একটা যুক্তরাজ্যের সাথে বা ইউরোপের সাথে একটা একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টে চলে গেছে, এবং তারা অনেকদিন ধরে এই প্রসেসটার মধ্যে ছিল, এবং তারা সেটার ফলাফল নিশ্চয়ই, আপনি বলছিলেন যে ভারতের রপ্তানি এই মুহূর্তে ভালো চলছে। আমাদের এই পাশ থেকে ব্যবসায়ীরা কোনো চাপ নতুন সরকারকে দিয়েছে কিনা, বা নতুন সরকারের কোনো প্ল্যান আপনারা জানতে পেরেছেন কিনা, যে এরকম ইউরোপের সাথে আমরা কোনো রকম যেতে পারি কিনা, যেহেতু তারা আমাদের দীর্ঘদিনের বন্ধুও? আমাদের সবচেয়ে বড় কাস্টমার হচ্ছে এই মুহূর্তে আমেরিকা এজ এ সিঙ্গেল কান্ট্রি, আর সবচেয়ে বড় রিজন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তো ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের আলোচনা অলরেডি চলছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কারণে দেওয়া এগ্রিমেন্ট আমাদের জন্য পাই, কারণ এখন কিন্তু আমরা ডিউটি ফ্রি আমরা এক্সপোর্ট করছি ইউরোপে। কিন্তু
এলডিসি উত্তরণ হয়ে গেলে আমরা কিন্তু এই ডিউটি ফ্রি আর হবে না, তখন 12% থেকে 14% ডিউটি আরোপ হবে। তো এখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের খুবই প্রয়োজন। ইন্ডিয়া কিন্তু অনেক কাজ করে ফেলেছে। ইন্ডিয়া অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তারা চুক্তি করে ফেলেছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে, সেটা একটা অনেক বড় একটা কাজ হয়েছে তাদের জন্য। এছাড়া তারা আসিয়ানে তারা ভালো একটা অবস্থানে আছে, ব্রিক্সে তারা আছে, অনেকগুলো তাদের চুক্তি তারা ইন্ডিয়া অলরেডি করে ফেলেছে। তো আমরা পিছিয়ে আছি। তো আমরা তারপরেও মনে করি যেহেতু আমরা এলডিসি কান্ট্রিতে আরো 3 বছর থাকবো, নিজের পক্ষে 3 বছর তো অবশ্যই থাকবো, তারপরে আরো 3 বছর এক্সট্রা থাকার সম্ভাবনা, এর মাঝে কিন্তু আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো করে ফেলতে হবে। আমরা জাপানের সাথে অলরেডি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছি, বাংলাদেশ করেছে, এবং জাপানের সাথে কিন্তু ব্যবসা বৃদ্ধির ভালো একটা সম্ভাবনা আছে। এবং জাপান কিন্তু ভেরি গুড মার্কেট, শুধু কোয়ালিটি কনসাস ওরা একটু বেশি, সেই কারণে আমাদের কোয়ালিটি উন্নত করতে হবে। তবে জাপান একটা ভেরি গুড মার্কেট, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের করতে হবে। এছাড়া আরো অনেকগুলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের মার্কাসুর আছে সাউথ আমেরিকাতে, 4টা দেশ মিলায় মার্কাসুর কান্ট্রি, ওখানেও আমাদের যদি চুক্তিগুলো করতে পারি, আসিয়ানের সাথে আমাদের চুক্তিগুলো করতে পারি, তাহলে আমাদের ডিউটি ফ্রি পণ্য রপ্তানি করার সুবিধা হবে। ইউকেতে যে চুক্তিটা ইন্ডিয়া করেছে সেটা কিন্তু খুব ভালো একটা চুক্তি ইন্ডিয়া করেছে। ইন্ডিয়া কিন্তু এগিয়ে যাচ্ছে এসব জিনিসে। আরেকটা জিনিস হচ্ছে ইন্ডিয়ার, যে সেটা হচ্ছে ইন্ডিয়ার টাকা, ইন্ডিয়ান রুপিস ডিভ্যালুয়েশন। ইন্ডিয়ান রুপিস প্রায় 95 টাকার কাছাকাছি এখন ডলার প্রতি। তো এই ডিভ্যালুয়েশনের কারণে এক্সপোর্টারদের অনেক সুবিধা হয়েছে ইন্ডিয়াতে। আর ভিয়েতনামের কথা আমরা বলি, ভিয়েতনাম আমাদের আরেকটা প্রতিযোগী এবং এরাও খুব ভালো করছে। এই বিশ্ব মন্দার সময়ও ভিয়েতনাম কিন্তু খুব ভালো ব্যবসা করছে। তো ভিয়েতনামে হয়তো চায়না থেকে তারা সরাসরি সহযোগিতা পাচ্ছে, এসব কারণে তারা কিন্তু কখনো বৈশ্বিক মন্দার জিনিসটা হিট করে না ভিয়েতনামে। ভিয়েতনাম চায়নার থেকে সরাসরি রাস্তায় রোড ট্রান্সপোর্ট দিয়ে চলে আসছে, এত শর্ট লিড টাইম ওদের। তো ওদের এই অ্যাডভান্টেজ গুলো রয়েছে। আমাদের যেহেতু আমাদের একটা ভৌগোলিক অবস্থানের কারণে আমরা একটু ব্যাড সিচুয়েশনে আছি, আমাদের কিন্তু পরিশ্রম বেশি করতে হবে এবং ইমিডিয়েটলি আমাদের কিন্তু ব্যবসা আমাদের উন্নয়ন করতে হবে। যুদ্ধ প্রায় শেষ, এখন আমরা আবার প্রতিযোগিতা ফিরে আসবো। জি, অসংখ্য ধন্যবাদ বিজেপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ইটিভিকে। দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম প্রস্তাবিত বাজেট এবং সেই সাথে তৈরি পোশাক খাতের নানা দিক নিয়ে এবং করণীয় নিয়ে বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান। এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো 2টা 30 মিনিটে আবারও 21শে বিজনেসের আয়োজনে দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।